নমস্কার সকলকে। আমাদের আইআইএনএস এর পক্ষ থেকে আমাদের এডুটক প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রায় 20টির বেশি এপিসোড হয়ে গেছে অলরেডি। আর সকলেরই আশা রাখছি আমাদের এই অনুষ্ঠানের যে মূল ভাব সেটা অলরেডি আমরা প্রতি এপিসোডেই বলে থাকছি। আমরা রাজ্য কিংবা বহিরাজ্যের সফল ব্যক্তিত্বদের আমাদের এই মঞ্চে নিয়ে আসার চেষ্টা করি, যাতে করে ওনাদের জীবন কাহিনী থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি। আর আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে যে আমরা সারা ভারতব্যাপী আমরা শিক্ষক দিবস পালন করে থাকি, আজ সেই শিক্ষক দিবস। তো আজকে এই স্পেশাল পর্বে আমরা আইআইএনএস সত্যি অর্থে আমরা খুব বলতে পারি আমাদের সৌভাগ্য যে আমাদের মধ্যে আজ আছেন পৃথিবী বিখ্যাত তবলা প্লেয়ার পণ্ডিত পরিমল চক্রবর্তী গুরুজি। আমাদের মধ্যে আজ আছেন আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে। সেটা যে আমাদের জন্য এবং আমাদের যারা দর্শকরা আছেন তাদের সকলের জন্য কতটা যে আনন্দের, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে গুরুজিকে। প্রণাম নেবেন আমাদের, আপনার আশীর্বাদের হাত আমাদের উপর রাখবেন। আর যেহেতু শিক্ষক দিবস, অনুষ্ঠানটাকে আমরা একটু অন্য ধরনের করার জন্য এটা যদি আমি একটু গুছিয়ে বলতে চাই, তাহলে আমি অনিমেষ, আমার ডাইরেক্ট মানে গুরু হচ্ছেন নারায়ণ বিশ্বাস স্যার, যিনি আজ আমাদের মধ্যে আছেন। আর গুরুজি তো সবার গুরুজি, সেটা নিয়ে তো আর কোনো প্রশ্ন ওঠে না। আর গুরুজির ডিসাইপল আছেন আমাদের নারায়ণ বিশ্বাস স্যার। সেই কারণে আজকে স্যারও আমাদের সঙ্গে আছেন। স্যারকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার, সত্যি অর্থে আমি এবং যমুনা যখন আমরা এই অনুষ্ঠানটা, আজকের অনুষ্ঠানটা প্ল্যান করলাম স্যার, মানে যখন স্যার রাজি হলেন, তখন একটু কিন্তু মানে ভয় মিশ্রিত আনন্দ একটা কাজ করছিল আর কি, যে স্যারের সঙ্গে কিভাবে কথা বলবো। উনি এত বিশাল বিশাল মঞ্চ, মানে পৃথিবী জয় করে আজ আছেন। ওনার মানে তবলার ধুনের কারণে ওনাকে সারা বিশ্বব্যাপী চিনেন। তো ওনার সঙ্গে আমরা একই জায়গায় বসে কথা বলবো, তাও শিক্ষক দিবসের দিন, সেটা যে কতটা মানে আনন্দের সেটা আর বলে বোঝানো যাবে না। যাই হোক, আজ স্যারের কাছ থেকে আমরা শুনবো স্যারের জীবন কাহিনী, অনুপ্রাণিত হতে চেষ্টা করব আমরা সবাই। এত সুন্দর মানে আমরা কথা শুনবো, অনুপ্রাণিত আমরা সবাই হবই। তবে স্যার, তবে এর মধ্যে আমরা স্যারের একটি ছোট্ট করে, যেটা যদিও সম্ভব হবে না, আমরা একটি বায়োগ্রাফি তৈরি করেছি। আর যদি স্যার আপনি যদি অনুমতি দেন, তাহলে আমরা বায়োগ্রাফিটা প্লে করব। তো আমরা বায়োগ্রাফিটার পর ফিরে আসছি। सफल व्यक्तियों के जीवन को उजागर करने के उद्देश्य से आईआईएनएस द्वारा शुरू किए गए कार्यक्रम का नाम एडुटॉक है। आज हमारे बीच जो अतिथि उपस्थित हैं, वे हैं विश्वविख्यात तबला वादक पंडित परिमल चक्रवर्ती। पंडित परिमल चक्रवर्ती का जन्म 18 फरवरी को रांची, बिहार, जो अब झारखंड है, में हुआ था। एक ऐसा नाम है जो तबले की ध्वनि के साथ पूरी दुनिया में गूंजता है। बचपन से ही परिमल चक्रवर्ती संगीत की दुनिया में हलचल मचाने के लिए नियत थे। एक ऐसे परिवार में जन्मे जहां दोनों पक्षों में संगीत की गहरी जड़ें थीं। उनका प्रारंभिक जीवन उन धुनों और तालों से घिरा हुआ था जिन्होंने बाद में उनके शानदार करियर को आकार दिया। वे एक ऐसे परिवार में पले बढ़े जहां मातृ और पितृ दोनों पक्ष संगीत को संजोते थे। परिमल जी स्वाभाविक रूप से इस कला की ओर आकर्षित हुए। उनके पिता निखिल चंद्र चक्रवर्ती और मां श्रीमती रेणु चक्रवर्ती उनके पहले प्रेरणा स्रोत थे। हालांकि वह अपने परिवार में पहले थे जिन्होंने संगीत को पेशे के रूप में अपनाया, लेकिन तबले के प्रति उनके जुनून के बीज बचपन में ही बो दिए गए थे।
अपने पिता के संरक्षण में परिमल जी ने तबला सीखना शुरू किया। उनकी संगीत यात्रा तब शुरू हुई जब वह मात्र 4 साल के थे। एक ऐसा समय जब अधिकांश बच्चे दुनिया की खोज शुरू कर रहे होते हैं। जैसे जैसे परिमल जी का तबले के प्रति जुनून बढ़ता गया, वैसे वैसे उनका ज्ञान भी बढ़ता गया। उन्होंने थोड़े समय के लिए पंडित राम ध्रुव के अधीन अध्ययन किया और अपनी कौशलता को और भी निखारा। हालांकि उनकी संगीत शिक्षा का सबसे महत्वपूर्ण अध्याय 1976 में शुरू हुआ, जब वह फर्रुखाबाद घराने के प्रसिद्ध उस्ताद पंडित शंकर घोष के अधीन आ गए। अगले 4 दशकों तक पंडित शंकर घोष केवल उनके गुरु ही नहीं, उनके मार्गदर्शक भी रहे, जिन्होंने उनकी शैली और तकनीक को आकार दिया। अपने गुरु के आशीर्वाद से परिमल जी ने प्रसिद्ध पंडित ज्ञान प्रकाश घोष से भी 2 साल की शिक्षा प्राप्त की, जिससे उनके संगीत का दायरा और समृद्ध हो गया। पंडित परिमल चक्रवर्ती की कला के प्रति समर्पण उनके बचपन में ही स्पष्ट हो गया था। हालांकि वह अपने माता पिता के कार्यस्थल के कारण रांची में रहते थे, लेकिन उनके तबले की शिक्षा के प्रति प्रतिबद्धता अडिग रही। हर शनिवार को युवा परिमल जी अपने पिता और भाई के साथ ट्रेन से कोलकाता की यात्रा पर निकल पड़ते। रविवार को उनके गुरु के साथ गहन प्रशिक्षण के लिए आरक्षित रखा जाता, जिसके बाद वे रांची लौट आते, यह सुनिश्चित करते हुए कि परिमल जी सोमवार को स्कूल के दिन का एक भी दिन न छोड़े। ऐसा समर्पण और अनुशासन दुर्लभ था, लेकिन इसने उनकी भविष्य की सफलता की नींव रखी। 1983 में पंडित परिमल चक्रवर्ती जी ने एक महत्वपूर्ण निर्णय लिया। वह स्थायी रूप से कोलकाता चले गए। यह कदम उनके पेशेवर यात्रा की शुरुआत थी। भारत की सांस्कृतिक राजधानी कोलकाता उनके तबले के माहिर के रूप में उभरने का मंच बन गई। 1986 तक वह शहर के प्रमुख मंचों पर प्रदर्शन करते रहे और उनके तबले की ध्वनि से दर्शक मंत्र मुग्ध होते जाते थे। परिमल जी की प्रतिभा ने जल्द ही राष्ट्रीय पहचान हासिल की। वह अपने गुरु के पहले शिष्य थे, जिन्होंने एक प्रतिष्ठित रेडियो प्रतियोगिता में प्रथम स्थान प्राप्त किया, जो उनके असाधारण कौशल का प्रमाण था। उनकी उपलब्धियां यही नहीं रुकी। 1989 में उन्हें राष्ट्रपति पुरस्कार से सम्मानित किया गया, जो भारतीय शास्त्रीय संगीत में उनके असाधारण योगदान की पहचान थी। उन्होंने पश्चिम बंगाल राज्य संगीत अकादमी में भी प्रथम स्थान प्राप्त किया, जिससे उनकी प्रतिष्ठा और भी बढ़ गई। 1951 में उन्होंने ऑल इंडिया रेडियो से ए ग्रेड का प्रतिष्ठित दर्जा प्राप्त किया, जो उनके लिए एक उल्लेखनीय उपलब्धि थी। इसके बाद आकाशवाणी दूरदर्शन का सर्वोच्च सम्मान टॉप ग्रेड के तौर पर उन्हें दिया गया। पंडित परिमल चक्रवर्ती की प्रसिद्धि जल्द ही राष्ट्रीय सीमाओं को पार कर गई। उनका पहला अंतर्राष्ट्रीय दौरा 1992 में हुआ, जो एक वैश्विक यात्रा की शुरुआत। इस दौरान उन्होंने दुनिया के कुछ सबसे प्रतिष्ठित मंचों पर प्रदर्शन किया, जिसमें दरबार फेस्टिवल भी शामिल था। भारतीय सांस्कृतिक संबंध परिषद के साथ उनके जुड़ाव ने उन्हें मध्य अमेरिका, चीन, हांगकांग, रूस और कई अन्य देशों की यात्रा की सुविधा दी, जहां उन्होंने अपने ताल वाद्य कौशल से दर्शकों को मंत्र मुग्ध कर दिया। अपने शानदार करियर के दौरान पंडित परिमल चक्रवर्ती को भारत के कुछ सबसे प्रतिष्ठित कलाकारों के साथ प्रदर्शन करने का सौभाग्य प्राप्त हुआ। पंडित इंद्रनील भट्टाचार्य, पंडित जगदीश प्रसाद, उस्ताद राशिद खान, पंडित अजय चक्रवर्ती, उस्ताद शाहिद परवेज खान, पंडित कौशल दास, पंडित कार्तिक कुमार, पंडित मणिलाल नाग और अन्य कई प्रतिष्ठित कलाकारों के साथ उनके सहयोग की सूची है। हर प्रदर्शन उनकी संगीत की गहरी समझ और भारतीय शास्त्रीय संगीत की जटिलताओं के प्रति उनकी उत्कृष्टता का प्रमाण था। विश्वव्यापी प्रसिद्धि के बावजूद पंडित परिमल चक्रवर्ती अपनी जड़ों से गहराई से जुड़े रहे। उनके शिष्य जो दुनिया भर में फैले हुए हैं, उनसे सीखते रहे और उनके द्वारा स्थापित परंपरा को आगे बढ़ा रहे हैं। उनकी विनम्रता, अद्वितीय विशेषज्ञता के साथ उन्हें न केवल एक कलाकार बल्कि कई आगामी तबला वादकों के लिए एक गुरु के रूप में
प्रस्तुत करती है। व्यक्तिगत जीवन में पंडित परिमल चक्रवर्ती जी ने सुतपा चक्रवर्ती से विवाह किया है और उनकी एक बेटी है सिंजिनी चक्रवर्ती। पंडित परिमल चक्रवर्ती जी की यात्रा रांची के छोटे शहर से लेकर विश्व के बड़े बड़े मंचों तक प्रेरणादायक है। उनका जीवन समर्पण, अनुशासन और अपनी कला के प्रति अडिग जुनून की शक्ति का उदाहरण है। आज एक विश्व प्रसिद्ध तबला वादक के रूप में वह दुनिया भर में असंख्य संगीतकारों और संगीत प्रेमियों को प्रेरित करते हैं और भारतीय शास्त्रीय संगीत के क्षेत्र में एक अमिट छाप छोड़ते हैं। हमें गर्व है कि हमारे स्टूडियो में आज भी मौजूद है। आज हम सुनेंगे उनके जीवन की सफलता की कहानी और उनके संघर्षों की कहानी। গুরুজির ছোট্ট করে আমরা বায়োগ্রাফি দেখলাম। আশা রাখছি গুরুজিরও কিছুটা ভাল লাগবে, কিন্তু এত অল্প সময়ে একজন এত মহান ব্যক্তির সম্বন্ধে তুলে ধরা নেক্সট টু ইম্পসিবল। তবু আমরা চেষ্টা করেছি, জানি না কতটুকু আমরা ঠিকঠাক করতে পেরেছি। তো গুরুজির মুখ থেকে যদি আমরা কথা শুনতে থাকি সেটা কখনো শেষ হবে না। তবু আমাদের দর্শকরা যেহেতু আজ আপনাকে সামনাসামনি পেয়েছে, তো আমরাও আপনার মুখ থেকে আপনার জীবনের যে জার্নিটা অল্প পরিসরে যদি সুন্দর করে আমরা শুনতে চাই আপনার কাছ থেকে, সেটার লোভ আমরাও সামলাতে পারবো না, যারা দর্শক আসনে আছেন তারাও নিশ্চয়ই সামলাতে পারবেন না। তো গুরুজি, একটু যদি আপনার ছোটবেলা থেকে একটু যদি আমাদেরকে বলুন আপনার এই সফলতার গল্পটা। নমস্কার। আসলে আমরা যে সাবজেক্টটা নিয়ে কাজ করি এটা একটা এত বড় সাবজেক্ট যে সফলতার মাপকাঠি এর নেই। প্রতিদিনের রেয়াজ, চিন্তা ভাবনা, গুরুর সংস্পর্শে থাকা, এটা নিয়েই চলতে হয়, এখনো চলার চেষ্টা করি। আর বায়োগ্রাফিতে নিশ্চয়ই একটু আধটু যেটা আপনারা দেখেছেন সেইটার সূত্র ধরেই বলি। এটা আমার সৌভাগ্য যে আমি একটা সাংগীতিক পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা তবলা বাজাতেন, যদিও সেটা তার পেশা ছিল না, তিনি খুব উচ্চ পদে চাকরি করতেন কোল ইন্ডিয়াতে। আমার কাকারা তারাও গান বাজনা করেন। আমার ছোট কাকা প্রফেশনাল সিঙ্গার, কিন্তু সাবজেক্ট কীর্তন। বড় কাকা ভায়োলিন বাজান, মেজ কাকা অভিনয় করেন, মঞ্চ অভিনয় যেটা। তো এরকম একটা পরিবেশে আমাদের বেড়ে ওঠা। সেখান থেকে বাড়িতে তবলা থাকলে যা হয় ছোটবেলায় বাচ্চারা বাজায়, এই করতে করতেই মোটামুটি তবলার হাতে খড়ি বাবার কাছে। পরবর্তী সময়ে রামধ্রুবেজির কাছে কিছুদিন শেখার সুযোগ, এবং ৭৬ সাল থেকে বাবা আমাকে এবং আমার দাদা স্বপন চক্রবর্তী, আমরা দুজনেই, বাবা আমাদের দুজনকে গুরুজির কাছে নিয়ে আসেন, পণ্ডিত শঙ্কর ঘোষ। এবং সেই জার্নিটা মোটামুটি ৪০ বছর। ৭৬ সালে আমি এসেছিলাম গুরুজির কাছে, আর গুরুজি আমাদের ছেড়ে ২০১৬ সালে ২২শে জানুয়ারি চলে গেছেন। তো এতটা বছর আমি ওনার কাছে থেকেছি, কতটুকু শিখতে পেরেছি আমি জানি না, কিন্তু গুরুর সঙ্গে আমি ৪০ বছর কাটিয়েছি। তার মাঝখানে
আমি আমার বড় গুরুজি পদ্মভূষণ পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষজির কাছে 2 বছর শেখার সুযোগ পেয়েছি এবং সেটা গুরুজির অনুমতি নিয়েই। তো এইটা একটা আমার সৌভাগ্যের ব্যাপার যে আমি জীবনে গুরু সঙ্গ করতে পেরেছি, এবং সেটা আমার জীবনের, আমার যা বয়স তার অন্তত 80% আমি গুরুদের সঙ্গ করেছি। আর আমরা যেখানে থাকতাম, আমার যেখানে জন্ম রাঁচি শহরে, তখন রাঁচি এত ডেভেলপ ছিল না। আর গুরুজির কাছে যখন বাবা আমাদের নিয়ে এলেন, তখন গুরুজি বলেছিলেন যে ওখান থেকে মাসে একবার করে নিয়ে এলে তো ছেলেদেরকে শেখানো সম্ভব নয়, ওদের প্রতি সপ্তাহে নিয়ে আসতে হবে, সেটা যদি আপনি পারেন তাহলে আমি শেখাতে পারি। বাবা বলেছিলেন ঠিক আছে তাই হবে, কিন্তু আমি ছেলেদেরকে আপনার কাছেই শেখাবো। তো আমরা শনিবারে, তখন একটি ট্রেন চলতো, আমরা ওই ট্রেনে রাত্রিবেলায় উঠতাম, রবিবারে সকালে পৌঁছতাম, গুরুজির বাড়িতে ক্লাস করতাম, দুপুরে আবার ওখান থেকে বেরোতাম, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে আবার রাত্রের ট্রেন ধরে সোমবার দিন সকালবেলায় রাঁচিতে নামতাম, বাড়ি যেতাম, স্নান করতাম, খেতাম, স্কুল চলে যেতাম। তো এইটা মোটামুটি একটা চলতে শুরু করলো, এইভাবে শেখা শুরু হলো এবং সেটা চলছে। স্যার, আপনাকে তো আমরা সবসময় পাশে পাই, নারায়ণ স্যারের কথা বলছিলাম। স্যার, আজকের দিনে আপনি আমাদের এইখানে এই যে অনুষ্ঠানটা, গুরুজির সামনে আপনি বসে আছেন, তো ফিলিংসটা যদি একটু শেয়ার করেন। সেটা আমার রিকোয়েস্টেই আপনি এখানে এসছেন। আমি চাইছিলাম যে শিক্ষক দিবসটা আমার দুজন শিক্ষক এর কাছ থেকে যদি হয় তো সেটা ভাল লাগবে, একটা জেনারেশন মনে হবে একটা। তো আপনার ফিলিংসটা যদি একটু শেয়ার করেন স্যার। অনেকেই জানেন, বেশিরভাগরাই জানেন যারা দেখছেন, যে আমি আইআইএনএস পরিবারেরই একজন। তো শুধুমাত্র আইআইএনএস বা বিশেষ করে তোমাদের কথা রাখার জন্যই গুরুজির পাশে বসা আজকে। আসলে গুরুজির মুখ থেকে স্টুডিওতে বসে এই কথাগুলো আমরা অনেক সময় ক্লাসে, অনেক সময় বিভিন্ন সময় গল্পের মধ্যে শুনেছি, আজকে আরেকবার সামনে বসে শুনবো। তো আজকে এই এডুটকটা যেভাবে টিচার্স ডে সেলিব্রেট করার জন্য করা হয়েছে বা আমরা গুরুজিকে পেয়েছি, সত্যি সত্যি মানে সঙ্গীত পরম্পরায় টিচার্স ডের খুব একটা গুরুত্ব সত্যি সত্যি এমনিতে নেই। আমরা এটা জানি সঙ্গীতে এই টার্মটা বেশি ইউজ হয়, গুরু এবং শিষ্য। যাই হোক, তাও যার কাছ থেকে শেখা হয় সেই তো শিক্ষক নিশ্চয়ই। তো ওই দিক থেকে আর আইআইএনএস যেহেতু বিশেষ করে ছাত্রীদেরকে নিয়েই মূলত কাজ করে, সেক্ষেত্রে তো তাদের কাছে টিচার্স ডেটা একটা যথেষ্ট মানে রাখে। সেদিক থেকে তোমাদের ভাবনাটা যথার্থ। তো আমি ভীষণ এক্সাইটেড, বিশেষ করে শোনার জন্য। আমি বসেছি এখানে কথা বলার জন্য নয়, নিশ্চয়ই গুরুজির পাশে বসেছি, যেগুলো অজানা কিছু পাশে বসে শুনবো। আর এটা আমার সত্যি সত্যি পরম সৌভাগ্য, যেমন একটা অনুষ্ঠানে আমি জাস্ট স্টুডিওতে গুরুজির পাশে বসে শুনছি। তবে স্যার, আমাদের তো মানে আমিও যমুনাও গুরুজির সঙ্গে কথা বলার মধ্যে তো একটু তো আমাদের কি বলে ভাষা হারিয়ে ফেলা, বা কি বলবো না, কোনটা বলবো না, আমি এক্স্যাক্টলি ওইটাই ফিল করছি। তো কোনো বিষয় না, এটা গুরুজি বুঝতে পারেন যে এটা হয়। তো বড় মানুষদের পাশে বসলে এরকম ছোটখাটো একটু ভুল ত্রুটি হয়ে যেতেই পারে। ওনার বিভিন্ন রকম জায়গায় ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলি দেখি, ওনার যখন রেকর্ডিংগুলি শুনি, এমন অনেক রাত্রিবেলায় আমরা ঘুমানোর আগে বিশেষ করে আমি স্যারের একটা বাজনা শুনি। কালকে সেদিন যে মানে প্রোগ্রাম ছিল অনুরণনের, অসাধারণ অনুষ্ঠান হয়েছে। আর গুরুজি কি বাজিয়েছেন, মানে এটা মুগ্ধ, হল ভর্তি মানুষ মানে মুগ্ধ হয়ে শুনেছেন। মানে প্রতিবার শুনলেই নতুন মনে হয়। এটা আমার ভাই সবার কথা আর কি। ঠিক, একদম। তো আপনার তরফ থেকেও যদি স্যার, মানে আপনি যেহেতু আইআইএনএস এর একজন মেম্বার বা আমাদের অভিভাবক, তো সেই অর্থে
আমাদের দায়িত্বটা যদি কিছু আজকে আপনিও পালন করে থাকেন, যে আমার আর যমুনার কাজটা যেহেতু আমাদের একটু আপনি নিজেও বুঝতে পারছেন একটু মেনটেন করাটা কষ্ট হবে, সেই জায়গাতে আপনি যদি একটু দায়িত্বটা নিয়ে নিশ্চয়ই করবেন স্যার। যমুনা কিছু বলতেছিল, আমরা শুনি, হ্যাঁ, তারপর তো আমি রয়েছি। গুরুজি, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি লহরা বাজিয়ে বেশি আনন্দ পান না সঙ্গত করে? দেখো, এটা এইভাবে স্পেসিফাই করা যায় না। তোমার মধ্যে যদি আনন্দটাই না থাকে তাহলে তুমি মানুষকে আনন্দ দিতে পারবে না, সে তুমি লহরাই বাজাও বা সঙ্গত করো। এবারে দুটো দু রকম দিক। আমরা যারা তবলা বাদক, আমরা যখন ষোলো বাজাই বা লহরা বাজাই যাই বলি, তখন আমাদের সম্পূর্ণ স্বাধীনতা থাকে যে আমি আমার মতো করে আমার বাজনাটা মেলে ধরতে পারি, সেইটা একরকম আনন্দ। আর যখন আমি সঙ্গত করতে বসি, তখন আমাকে যার সঙ্গে আমি সঙ্গত করছি আগে তাকে আমি কতটা কমফোর্ট দিতে পারছি, তাকে কতটা আনন্দ দিতে পারছি, সেইটার ওপরেই নির্ভর করবে যে গান বাজনাটা কোন পর্যায়ে যাবে। কারণ আমি যখন সঙ্গত করতে বসবো তখন কিন্তু আমার প্রথম কাজ যার সাথে বাজাচ্ছি তার গান বাজনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেটাও আনন্দের সঙ্গেই কিন্তু করতে হবে। ঠিক যখন লহরা বাজালে যে আনন্দটা থাকে ওটাতেও সেটাই থাকবে, তবে গান বাজনাটা লোকে শুনে আনন্দ পাবে। এই জন্য আলাদা করে এইভাবে বলা যায় না, দুটোতেই এনজয় করতে হয় এবং দুটো দুরকম। তো দাদা, এটা কি গুরুজি ঠিক যে মানে আমরা ভাবি কখনো যে মানে সোলো বাজানোর যে মানে আপনাদের মাপের যে সোলো বাজানোর শিল্পীদের সংখ্যা তুলনায় হাতে গোনা, এটা কি ঠিক? এটা আমাদের ভাবনা, জাস্ট আপনার সঙ্গে, কারণ এটা তো একটা সত্যি সত্যি একটা বিশাল সাবজেক্ট, এটা আপনি একটু আগেও বলেছেন। আর সোলো বাজানোটা একটা সাংঘাতিক দখলের প্রয়োজন, মানুষকে বারবারই শোনানো, বারবারই আনন্দ দেওয়া। এটা যেমন আমি বলতে গেলে যেটা বলার জন্য বলছি, আমরা এখানে আপনাকে যতবার সামনে বসে শুনেছি ততবারই নতুন মনে হচ্ছে, মানে এইবারই প্রথম শুনছি, মানে এইগুলো তো আগের বার শুনিনি, তো ওগুলো তো ওইখান তখন যে বাজিয়েছিল তখন তো এরকম বাজায়নি, এবার নতুন, মানে এই যে এভাবে নিজেকে প্রতি মুহূর্তে প্রতি মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য যেই প্রস্তুতিটা, যেই লেভেলের উচ্চতাটা প্রয়োজন, এই সংখ্যাটা কি একটু কম? মানে তবলিয়া তো প্রচুর রয়েছেন গুরুজি, এটা যদি বলেন। মানে এটা কি হয় যে তুমি যদি মনে করো যে তুমি তবলাটা আমরা যদি দেখি তাহলে সাবজেক্ট হিসেবে, তাহলে আমরা হয়তো 100টা প্রোগ্রাম বাজালে 10টা ষোলো বাজাই, 90টা কিন্তু অ্যাকম্পানিমেন্ট করি। তো অ্যাকম্পানিমেন্টের যে জায়গাটা সেটা কিন্তু একটা বিশাল জায়গা তবলায়। এবারে আসছে ষোলো বাজানো। এই ষোলো বাজানোর একটা মানসিকতা ছোট থেকে তোমায় তৈরি করতে হবে যে আমি অ্যাকম্পানিমেন্ট যেরকম করব, কিন্তু আমি ষোলোটাকে প্রাধান্য দেব। তো এই প্রাধান্য দিতে গেলে তোমাকে তার জন্য যা যা করণীয়, নিয়মিত রেয়াজ করা, তালিমটা তোমার খুব যদি বড় আকারে না থাকে তাহলে কোথাও একটা সময়ের পরে আমার মনে হয় যে আমার নিজের এটা ব্যক্তিগত ভাবনা যে কোথাও না কোথাও একটু অসুবিধে হতে পারে বা হয়তো হবেও। এবারে নিয়মিত রেয়াজ করা, নিয়মিত চিন্তা ভাবনা করা, নতুন তো আর পৃথিবীতে কিছু সৃষ্টি হবে না,
যা গুরুরা করে গেছেন, ওস্তাদরা করে গেছেন, সেইগুলোই আমরা বাজাচ্ছি আজ বছরের পর বছর, সবাই তাই করছেন। কিন্তু তার মধ্যে তোমার নিজস্ব ভাবনা, আজ ধরো তোমরা আমার কাছে আছো এত বছর, তো তুমিও যা শিখেছো আমার কাছে, আমি গুরুজির কাছে তাই শিখেছি, তোমাদেরও তাই শেখানোর চেষ্টা করেছি। এবার তুমি তোমার ভাবনায় বাজাবে, আমি আমার ভাবনায় বাজাবো। এবার সেই ভাবনাটা মানুষের কাছে কতটা অ্যাকসেপ্টেবল হবে সেটা মানুষ বিচার করবেন। কারণ আমরা যখন গুরুজির কাছে শিখেছি, আমরা এতজন ছেলে শিখেছি, সবাই নিজের ভাবনায় বাজায়, কিন্তু কারোর সাথে কারোর বাজনার কোনো মিল নেই। তো এইটা ভাবনা চিন্তা করতে হবে, রেয়াজের সাথে ভাবনা চিন্তা। গুরুজি, একটা মানে আমার প্রশ্নটা হয়তোবা খুব চাইল্ডিশ হয়ে যাবে বা একদম, কিন্তু তবুও আমার খুব জানার একটা আগ্রহ, সেটা যে যখনই এরকম আমরা সোলো আমি অনেক দেখেছি, আমার মানে মানে সৌভাগ্য হয়েছিল যে তখন আমি যখন ছোট ছিলাম তখন আগরতলাতে কিছু এরকম হোল নাইট ক্লাসিক্যাল প্রোগ্রাম হতো। এখন তো আমি বলবো এই প্রোগ্রামটা বোধহয় অনেক বছর পরে আমরা এরকম একটা এত বড় ক্লাসিক্যাল প্রোগ্রাম সেই দিন যেটা দেখলাম অনুরণনের, তো দেখার যে সবাই আমরা যখন তবলা যা দেখি, তবলাতেই বেশি আমরা ক্লাসিক্যাল প্রোগ্রামে আমরা এনজয় করি এবং খুব চিৎকারও করি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের মানে হাততালিটা বা আমাদের এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারি না যখন খুব মানে লয়টা যখন খুব স্পিড থাকে, মানে অনেক মানে বেশি দ্রুত লয়ে যখন থাকে। তো সেইটা কি একটা রিজন বা মানে অডিয়েন্সকে মানে কি বলে ক্যাপচার করা বা খুব অ্যাট্রাক্ট করা, মানে লয়টা খুব বেশি, আমার মনে হয় আর কি, মনে হয়েছিল আর কি। দুটো জিনিস আছে, মানে অ্যাপ্রিসিয়েট করছেন বা অ্যাপ্রিসিয়েশন পাওয়া, যেটাই আমরা বলি। একটা হয় এক্সাইটমেন্টের অ্যাপ্রিসিয়েশন, যেখানে লোকে হাততালি দিচ্ছে খুব উত্তেজিত হয়ে, কন্ট্রোল লেস হয়ে, মানে জানে না অটোমেটিক্যালি। তো সেটা একটা দিক। তবে আমার মনে হয় ওর থেকেও যেটা কঠিন কাজ, সেটা হচ্ছে তুমি অডিয়েন্সকে আহা বলাতে পারছো কিনা। কোনো হাততালি পড়বে না, শুধু বসে বলে ও আহা, এইটা যদি করানো যায়। গুরুজি, এটা সেদিন হয়েছিল আপনার পেশকার বাজনাতে, মানে বারবার আপনি শুনতে পেয়েছেন হয়তো মঞ্চ থেকে, সারা হলে এই আওয়াজটা কিন্তু বারবার বারবার আমাদের কানে অন্তত এসছে। জানি না আপনি মঞ্চে পেয়েছেন কিনা। বিশেষ করে আর কি, বিশেষ করে পেশকার বাজনাটা এটা অন্যভাবে, অন্য ভাবনা চিন্তা থেকে বাজিয়েছেন আপনি, মানে সত্যি মানুষ ভীষণ ভীষণ আনন্দ পেয়েছেন সেদিন। সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার, ওই সময় আমরা তো নর্মাল গানে বা এগুলিতে তো হাততালি তো আমরা সবাই দিই, তো পেশকারের সময় আমরা হাততালিটা দেওয়ার মানে একটা 2 মাত্রা 3 মাত্রা অবধি দিতে পারলে আর পরে আর পারছিলাম না দিতে। তখন বুঝতে পারছিলাম যে এটা কি রকমের, কি লেভেলের আর কি। তখন কিন্তু ওই যেটা আপনি বলেছিলেন আহা বা কি, এরকম একটা ভাব সবার মধ্যে ছিল। ওইটা আমার মনে হয় যে ওইটার চেষ্টা করতে হবে, কারণ সারা পৃথিবীতে এত অশান্তি চলছে, সেখানে তোমার গান বাজনা শুনে যদি লোকে শান্তি পেল না, তাহলে কি নিয়ে বাড়ি যাবে? তো সেইটার দিকে আমার মনে হয় একটু সবাই সজাগ থাকলে গান বাজনার মানটাও বাড়ে, শ্রোতাদের মধ্যে যে শোনার যে মানসিকতা সেইটার অন্যরকম হয়। আমি গুরুজির কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে সঙ্গীতকার হিসেবে সব থেকে বেশি আপনি অনুষ্ঠান কার সাথে করেছেন? এইভাবে তো বলা খুব মুশকিল, তাহলেও আমি বলবো যেহেতু আমার ছোটবেলাটা কেটেছে রাঁচিতে এবং পণ্ডিত জগদীশ প্রসাদজির সাথে আমি আমার মনে হয় অনেক বাজিয়েছি, পণ্ডিত ইন্দ্রনীল ভট্টাচার্যের সঙ্গে প্রচুর বাজিয়েছি, পণ্ডিত
পণ্ডিত সমরেশ চৌধুরীর সাথে প্রচুর বাজিয়েছি, মানে যাদের সাথে বেশি বাজিয়েছি। তো বাকি অন্যান্য যারা আমার শ্রদ্ধেয় শিল্পী রয়েছেন তাদের সাথেও বাজিয়েছি। এইভাবে কম বেশি একটু বলা মুশকিল। গুরুজি, আপনারা যেখানেই যান, যারাই মানে এই জায়গাটা নিয়ে বসে, মানে কোনো অডিয়েন্সের যখন কোনো পারফরমেন্স করতে যান, তখন যারা এই অ্যাঙ্কারিংয়ের জায়গাটা নিয়ে থাকে তারাও খুব উচ্চমানের থাকে। তো আমরা খুব সাধারণভাবে এই অনুষ্ঠানটাকে চালিয়ে থাকি। তো কথাবার্তির মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে মানের ব্যাপার আসে না, মানটা নয়, এখানে হচ্ছে যে তুমি কি বলতে চাইছো সেইটা বড় কথা। ঠিক ঠিক ঠিক, এইটা মোস্ট মানে ইম্পর্টেন্ট আমার কাছে, যে আমি কি বলতে চাইছি সেইটা যাকে বলতে চাইছি তিনি বুঝতে পারলেন কিনা। ঠিক, ব্যাস। বিদেশে বা দেশে কোনো অনুষ্ঠান করতে গিয়ে বিশেষ কোনো মজার ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করেন। মজার কিছু নেই, তবে আমি একটু সবসময় কুল থাকি, মানে আমি খুব সহজে ভেঙে পড়ি না। এরকম হয়েছে, একটা অনুষ্ঠানে গেছি আমি বাজাতে পণ্ডিত কুশল দাসের সাথে। তো তার আগের দিনে হোল নাইট প্রোগ্রাম ছিল, সেটা বাজিয়ে এসছি। তবলা যেরকম বক্সে ছিল খুব ভালো। আর আমার এটা একটা বদ অভ্যেস বলতে পারো তোমরা, আমি একটা তবলা নিয়েই ট্রাভেল করি। সে বিদেশ গেলেও একটা তবলাই নিয়ে যাই। তো ঠিক আছে, দুপুরবেলায় আমার এক ছাত্র এসেছিল, ও আমার সঙ্গে যাবে। আমি বললাম তবলাটা বের করে দেখ, দেখি একটু। হ্যাঁ ঠিক আছে, চলে গেলাম। অনুষ্ঠানটা হচ্ছিল বেহালা ব্লাইন্ড স্কুলে। আমরা যখন গিয়ে পৌঁছলাম সেখানে গ্রিন রুমের খুব ভালো ব্যবস্থা ছিল না। আর আমাদের আগের অনুষ্ঠানটা হচ্ছিল পণ্ডিত দীননাথ মিশ্রের গান, অনিন্দ্যদা বাজাচ্ছিলেন। ওনাদের অনুষ্ঠান হয়ে গেছে, তারপর ওনারা নেমেছেন, ওনারা ওনাদের মনে চলে গেছেন। আমরাও দুজন উঠেছি স্টেজে। এবার আমার ছাত্রকে বলছি তবলাটা দে। তো ওখান থেকে দেখছি মানে আমরা, আরে তবলাটা দে, বাজে বলতো। এদিকে কি বলছিস? হ্যাঁ গুরুজি, তবলাটা ফেটে গেছে। ফেটে গেছে, ভালো কথা, খুব ভালো। আমি বললাম ওই তবলাটার ঢাকাটা খুলিস না, ঢাকা সমেত নিয়ে আয়। নিয়ে এলো। তা আমাকে পণ্ডিত কুশল দাস বলছেন কি হয়েছে? আমার তবলাটা ফেটে গেছে। কি হবে? আর আনুনি? আনুন না, তুমি আলাপ করো, আমি দেখছি। এবার আমার ছাত্রটিকে বললাম, আমাদের এক গুরু ভাই ওখানে বেহালাতে থাকেন, সজলদা। তা আমি বললাম হলে গিয়ে দেখ, এইরকম দেখতে একজন ভদ্রলোক নিশ্চয়ই আছেন, ওনাকে গিয়ে বল যে এরম ব্যাপার, তবলা ফেটে গেছে। আলাপ চলছে তখন। হ্যাঁ, মানে এবার আলাপ শুরু হয়ে গেছে। তারপর আর আমি জানি না, আমি ও পাশ থেকে এসে আপনি মঞ্চে বসা? আমি মঞ্চে বসা। আমার পাশ থেকে আমাকে ইশারা করলো, মানে পেয়েছি। ঠিক আছে। আরে এর মধ্যে কি অডিয়েন্স বুঝতে পেরেছে যে না, কেউ কিছু জানে না। এবার আলাপ শেষ হয়ে গেল, 3টে তবলা চলে এলো। তার মধ্যে থেকে আমি একটা তবলা নিলাম, বাজালাম, চলে এলাম। তো এইটা আমার দুবার হয়েছে। আরেকবার আমি পণ্ডিত শ্যামলাল শর্মার সঙ্গে বাজাতে গেছিলাম। সেই অনুষ্ঠানে পণ্ডিত অরুণ বাদুড়ির গাওয়ার কথা, আর সঙ্গে তারকদা বাজাবেন, পণ্ডিত তারক সাহা। এবারে গ্রিন রুমে বাজাতে বাজাতে তবলাটা ফেটে গেল। এবার আমাদের ফার্স্ট আইটেম ছিল। তা আমি শ্যামলালজিকে বললাম যে যতক্ষণ না তারকদা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টেজে ওঠা যাবে না। তারকদা এলেন, তারকদাকে বললাম শোনো, তবলাটা দাও। কেন? আমার তবলাটা ফেটে গেছে, তোমারটা দাও, বাজাই।
বাজালাম, নেবে এলাম। স্যার এই তো হতেই তো অ্যাকচুয়ালি তো স্যার এই যে মানে ও আমার মিসেস একটা প্রশ্ন করছিল যে ওই আপনারা যখন পারফর্ম করেন ওই তবলাগুলির মানে পিচটা কি লোয়ার অক্টেভে থাকে, আরে সরি হায়ার অক্টেভে থাকে নাকি? না, এটা ডিপেন্ড করে যে আমি কি ভাবছি আজকে কোন স্কেলে তবলা বাজাবো। সোলো তবলা বাজাতে গেলে অ্যাজ সাচ কোনো স্কেল সেরমভাবে কোনো ফিক্স থাকে না। যেরকম যারা গান করেন তাদের একটা নির্ধারিত স্কেল থাকে, যেমন ডি থেকে গাইবে বা ওনাদের গলাটা ওইভাবেই, বা সেতার যারা বাজান তাদের একটা নির্দিষ্ট স্কেল থাকে। আমাদের তবলা লড়াতে সেরকম কিছু থাকে না। জি শার্পের তবলাতেও সোলো বাজানো হয়, সিএতেও বাজানো হয়, সি শার্পেও বাজানো হয়। তবে সি শার্প পর্যন্তই বেশিরভাগ আমরা ইউজ করি। হাই পিচ হলে শুনতে হয়তো একটু ঠিক। আপনাকে বলতে শুনেছি যে আগরতলা আপনার সেকেন্ড হোম, তো কত বছর ধরে আপনি এখানে আসছেন? 30 বছর পেরিয়ে গেছে, বোধহয় 32-33 বছর। আমি একটা কথা বলবো যমুনাকে, মানে গুরুজিকে আমরা প্রথম যখন দেখেছি যেরকম দেখেছি আর কি, আমার মনে হয় আমরা এখন যখন দেখি একই রকম দেখি। বছরটা 30 বছর হয়েছে ঠিকই, কিন্তু মনে হয় বয়সটা গুরুজির একই রকম। মানে স্যার আপনিও স্যার মানে গুরুজিকে চিনেন 30 বছর হয়ে গেছে? হ্যাঁ, আমরা আগরতলাতেই নিয়ম মতো একটা রেগুলার ইন্টারভেলে আমরা ক্লাস করতেন, ক্লাস এখানেই ক্লাস করেছে। আমাদের তো সুযোগ হয়নি কলকাতা গিয়ে গুরুজির কাছে ক্লাস করা, কিন্তু গুরুজি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং রেগুলার ইন্টারভেলে এখনো আসছেন। এখনো অনেক ছেলে আগরতলা বললে ভুল হবে। এর জন্য যেটা নারায়ণ, সবার তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত যার কাছে, সে হচ্ছে আমার ছাত্র দেবাশিস অধিকারী। একদম ঠিক, কারণ ও প্রথম আমার ছাত্র যে আগরতলা থেকে গিয়ে কলকাতায় শিখতো। পরবর্তী সময় আমি যে কোনো একটা কাজে আমি এসেছিলাম, তখন ও বারবার করে আমাকে বলেছিল যে দাদা এইখানে আপনি এই 4-5টা ছেলে, এরা এত সম্ভবত এটা আকাশবাণীর সঙ্গীত সম্মেলনও ছিল একটা, আমরা শুনেছিলাম তখন প্রথম বাজনা শুনেছিলাম আমরা। তো দেবাশিসের ওই জোড়াজুড়িতেই কিন্তু আমার আগরতলায় এদের 5 জনকে নিয়ে শুরু। এবং সেই সময় দেবাশিস এবং দেবাশিসের স্ত্রী ওরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে। দেবাশিসের বাড়িতে আমরা একসময় ক্লাস করতাম, তো ওর বাড়িতেই ক্লাস হতো তখন। তো ওর একটা বড় ভূমিকা আছে আজকে যদি আগরতলায় আমার আসা বা ওদের গান বাজনা যা ওরা করছে, এটাতেও দেবাশিস অধিকারীর একটা বড় ভূমিকা আছে। গুরুজি সেই প্রসঙ্গেই বলছি যে আপনার এখন তো মানে ত্রিপুরা রাজ্যে অনেক আপনার শিষ্য আছেন, আর সারা বিশ্বব্যাপী তো সব মিলে তো অনেক। তো এখন যদি এই মুহূর্তে যেহেতু আগরতলা নিয়ে কথা হচ্ছে, সেই প্রসঙ্গ টেনে যদি বলি যে আপনি যদি এই মুহূর্তে কয়েকজন আগরতলার আমাদের রাজ্যের আপনার প্রিয় শিক্ষক শিষ্যদের মধ্যে কয়েকজনের নাম বলতে চান, কার নাম বলতে চাইবেন? দেখো, এটা এবারে জেনারেশন ওয়াইজ তোমায় ভাগ করতে হবে, কারণ আমার এখন এখানে যা অবস্থা হয়েছে তাতে সেকেন্ড জেনারেশন চলছে। মানে নারায়ণ শিখেছে, এখনো শেখে, এবারে ওর ছেলে শেখে। আমি যদি সুস্থ থাকি তাহলে নারায়ণের নাতিকেও শেখাবো। একদম স্যার, একদম শিওর এটা সম্ভব। হ্যাঁ, মানে আশা করি, কারণ আমি এটা কি হয়, এটা ঈশ্বরেরই আশীর্বাদ বলতে হবে যে আমি এমনও হয়েছে যে আমি 4 জেনারেশন বাজাচ্ছি, মানে 4 জেনারেশনের সাথে এটাও হয়েছে। মানে আমি যদি সেদিনের প্রোগ্রামের স্যার ফটোগুলি আপনি দেখেছেন স্যার, একটা থেকে একটা ফটোর মধ্যে আপনাকে গ্লো করছিল একদম, মানে মানে পাঞ্জাবির যে কালার, তারপরে স্কিন টোন, ওভারঅল মিলে আলাদা একটা গ্লো, সব যদিও ন্যাচারাল গ্লো সেটা। তো তাহলে এটা মানে আমরা নিশ্চিত যে আপনি মানে স্যারের নাতিকেও শেখাবেন। একদম। সব থেকে বড় কথা, আমার নিজের উপর অগাধ আস্থা, যেটা আমি করবই। তো যেটা যে প্রসঙ্গটা হচ্ছিল যে কারা কারা, তার মধ্যে নারায়ণ রয়েছে, প্রহ্লাদ রয়েছে,
সঞ্জয় রয়েছে, প্রণব রয়েছে, প্রসেনজিৎ আছে, দেবাশিস অধিকারী আছে, এবং এদেরকে আমি নিয়ে যেতে পারলাম না কলকাতায়, এটা আমার একটা দুঃখ। কিন্তু একটি ছেলেকে আমি এখান থেকে নিয়ে গেছি, নবারুণকে। তো অসম্ভব ভালো বাজায় নবারুণ, সত্যি মানে। তো ওটা একটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল, যে অনেকে বলেছিল। আরেকটা ছেলের নাম বলতে হবে এখন, আমাদের খুব ভালো বাজাচ্ছে, সেটা পরের গ্রুপ। ঠিক ঠিক। তো এবং নবারুণদের পরের ব্যাচ, মানে নারায়ণদের ব্যাচ, তারপরে নবারুণদের ব্যাচ, তারপরে যারা ভালো বাজাচ্ছে তার মধ্যে পরাগ, হ্যাঁ, উদয়পুরে পরাগ বাজাচ্ছে, একটি মেয়ে খুব ভালো বাজাচ্ছে, মেঘবর্ণা। ঠিক। অনিন্দ বলে একটি ছেলে আছে, এরা সব ছোট, সব হ্যাঁ 11-12 মানে পড়ে এখন। তো দেবার্গ আছে। তো এরা সব ছোটবেলায় এসেছিল, কেউ 4 বছর বয়স, দেবার্গ যখন এসেছিল 3.5 বছর বয়স, খেলতো। তো এতটা একটা জার্নি আমার আগরতলা শহরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, সেই জন্য ওই সবাই বলে আমার সেকেন্ড হোম। বর্তমান প্রজন্ম শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি কতটা আগ্রহী আপনি কি মনে করেন? প্রজন্মের উপর দোষ দিয়ে দিই আমরা, নিজেদের উপর দোষ নিই না। আমাদের মানুষের এটাই চরিত্র, নিজের দোষটা দেখে না। আমি প্রজন্মকে কি দিতে পারছি, আমি তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারছি কিনা, তাদের জন্য ভাবতে পারছি কিনা, সেইটার উপরে নির্ভর করছে প্রজন্ম কি করবে। এখন তো মানুষ দায়িত্ব নিতে চাইছে না, সবটাই এটা ওই প্রফেশন করেছে। মানে প্রফেশন করা এক জিনিস, আমি সবসময় বলি, আর প্রফেশনালিজমটা একটা জিনিস। ওরা জানে, ওর ছেলে তো শেখে, মানে যদি আমি বলি 9টা মানে 9টা, মানে এরকম নয় যে আমি, মানে আমাকে দেখে বাচ্চারা সিনসিয়ার হবে। তো তাহলে দায়িত্বটা কার? আমাদের দায়িত্ব, যে পরের প্রজন্মকে আমরা কিভাবে নিয়ে যাব। গুরুজি, আজকে আমাদের সামনে তো কোনো তবলার যে শোনার যে আবার প্রতি মুহূর্তে আগ্রহ, সেটা তো ইচ্ছা, এটা তো আজকে এই অনুষ্ঠানে হয়তো বা হবে না, কিন্তু আমরা একটা মানে ইচ্ছে আছে স্যার। আমি নারায়ণ স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, এটা কি আমরা শুনতে পারি যে বোল পড়ার, এটা যদি আপনার তরফ থেকে। গুরুজি, শুধু বোল পড়ার অনুষ্ঠানের গল্প আছে, শুধু মানে শুধু মুখে মানে বোল পড়বে, বাজাতে হবে না, এরকম বিদেশে বোধ হয় না, শুনেছিলাম। তো এরকম মানে আমরা বললে 1-2টা বোল আমরা শুনতেই পারি, জাস্ট বলবো, ওইটা বলি তিয়াই দিয়ে শেষ করবো। আচ্ছা, ওটা লাস্ট আইটেম থাকে। ঠিক ঠিক। সঙ্গীতকে পেশা হিসেবে নিতে গেলে আমাদের কি কি করতে হবে? প্রথম হচ্ছে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ছেলে গ্রাজুয়েট হয়ে গেল, কিছু করে না, ঘুরে বেড়াচ্ছে, তবলা বাজাচ্ছে, গান করছে, আসলে তা নয়। এর জন্য বাবা মাদের যথেষ্ট সজাগ হতে হবে। আজকে বাবা মা স্কুলের পড়ানোর জন্য ছেলে মেয়েদের যা যা দরকার সবটা করছে। রিবকের জুতো, রিবকের ব্যাগ, সব থেকে ভালো স্কুল, তার যতই ফিজ হোক কষ্ট করে দেব, খুব ভালো। এই মানসিকতাটা খুব ভালো। ঠিক সেই মানসিকতাটাই যদি বাচ্চাটার গান বাজনার ক্ষেত্রে হয়, তাহলেই কিন্তু হবে। আজকে একটা বাচ্চাকে আমি একটা তবলা কিনে দিয়েছি, যে তবলাটায় সাউন্ডটাই ভালো নেই, সেই বাচ্চাটা থুম বাজছে না ধিন বাজছে, কোনোটাই ও বুঝতে পারে না, ওর কানটাই তৈরি হচ্ছে না, কারণ ইনস্ট্রুমেন্টটাই কেনা হয়নি ঠিক, যেটা দিয়ে ও রেয়াজ করবে, যেটা দিয়ে ও নিজের বাজনাকে বুঝতে পারবে। তো এই জায়গায়
আমার মনে হয় যে প্রত্যেক বাবা মার একটা দায়িত্ব থেকে যায় যে এটাকে করাবো। আর পৃথিবীতে গান বাজনাটাকে পেশা করে লক্ষ লক্ষ মানুষ চলছেন। একদমই ঠিক, কিন্তু এখন আমরা যে প্রবলেমটা মানে দেখি সর্বত্রই, ক্লাস 8 ম্যাক্সিমাম ক্লাস 9-এ উঠলে যখন একটা ছেলে মোটামুটি বাজাতে শিখছে, একটু একটু হাতটা ঘুরছে বা গাইতে শিখছে, তখনই তাকে পড়াশোনার চাপ বলে তাকে ক্লাসটা ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। তো ওর এরপর থেকে খুব মিনিমাম পার্সেন্টেজ ছেলে মেয়ে আবার গান মিউজিকে ফিরে আসে। তো সে পেশাটা করবে কোত্থেকে? তো এটা কনসিস্টেন্সি থাকতে হবে, সেরকম ভাবে ধারাবাহিক শিখতে হবে, রেয়াজ করতে হবে, যেটা গুরুজি বলছিলেন। আমি এটা করবোই না, কিন্তু আমি আশা করবো যে আমি এটাকে আমি পেশা করবো, হয়নি কি? সেটা কোনোভাবেই নয়। এই যে এখনো বলছি যে আমি সকালে রেয়াজ করি, এবং সেই রেয়াজের সময় কিন্তু আমার বাড়ির কেউ আমায় কিন্তু কোনো কাজ করতে বলে না, কিচ্ছু করতে বলে না। সে বাজার থাক না থাক, কোনো কিছু না, ওই শেষ হবে তারপরে। এবং আমাদের বাড়িতে যে মেয়েটি আছে উষা, সে পর্যন্ত জানে যে কিছু বলা যাবে না। তো এইটা একটা নিয়ম করে চলতে হয়, তবে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে তুমি সিনসিয়ারলি রেয়াজ করছো। তাহলে আমি গুরুজির কাছে জানতে চাই যে সঠিক রেওয়াজ করার পদ্ধতিটা কি হবে। আরেকটা এটার মধ্যে কথা যে স্যার যেটা আপনি বললেন যে এখনকার যে জেনারেশন বা বাচ্চারা সবাই উপর একটা পড়ার চাপ, ইভেন ইফ মা বাবারাও অনেকটাই প্রেশারাইজ করে সেভাবে, তো ওরা হয়তো বা গান বলুন, বাজনা বলুন বা অন্যান্য দিকে এতটা সময় দিতে পারে না। তো এটা একটা আতঙ্ক তৈরি করা হয়েছে পড়াশোনাটা, তাতে বাবা মারাও ভুগছেন, ছেলে মেয়েরাও ভুগছে। আমরা যারা গান বাজনা করেছি তারা প্রত্যেকে পড়াশোনা করেছি, এবং আমাদের জেনারেশনে সবাই খুব উচ্চ শিক্ষিত। আমাদের আগের জেনারেশন তারাও কিন্তু উচ্চ শিক্ষিত। তো তারা পড়াশোনা করে সব কিছু করে গান বাজনাটাকে পেশা করেছেন। শিক্ষার তো প্রয়োজন আছেই, ওটা তো লাগবেই, কিন্তু ডিসাইড করতে হবে যে তুমি কি করবে। তুমি চাকরি করবে না তুমি মিউজিকটাকে প্রফেশন করবে। যদি মিউজিকটাকে প্রফেশন করো, পড়াশোনা করতেই হবে, সঙ্গে তোমাকে এটার জন্য যা যা করার সেটা করতে হবে, তাহলেই হবে। আসলে কথা বলতে বলতে আমার মনের মধ্যে আরেকটা কথা চলে এসছে। আপনি একজন সেলিব্রিটি। না, আমি সেলিব্রিটি হিসেবে আমি নিজেকে ভাবি না। আমি একজন সাধারণ মানুষ, একজন শিক্ষার্থী, এইটুকুই বলতে পারি। সেলিব্রিটির অ্যাকচুয়ালি আমি ডেফিনেশন জানি না, সেলিব্রিটি কি হলে হয় না। তবে আমি জানতে চাই পার্সোনালি যে আপনার মানে এই মানে সকাল থেকে রাত অবধি আপনার রুটিনটা যদি একটু বলেন। আমার কোনো রুটিন নেই। আমরা তো চাকরি বাকরি করি না, পাড়ার লোকে বলে কিছুই তো করে না, বাড়িতে থাকে, তো রুটিনই নেই। যেটা মেন রুটিন হচ্ছে সময় থাকলে, সময় পেলে রেয়াজ করো। নিয়মিত রেয়াজ যেটা আছে সেটা হলো, তারপরে যদি সময় থাকে আবার রেয়াজ করো, আর কিছু নেই রুটিন। 2-4 ছেলে মেয়ে আসে, একটু বসি ওদের সঙ্গে, একটু আলোচনা করি, গান বাজনা করি। না, এত ব্যস্ততার মধ্যে আপনি যখন একটু আগে বলছিলেন যে আমি সকালবেলা যখন বসি কেউ আমাকে ডিস্টার্ব করে না, বাজার বাড়িতে থাকুক বা না থাকুক, তো তখন আমি ভাবছিলাম যে নর্মালি যে মানে সাধারণ মানুষ যে রুটিনটা একটা থাকে না, মানে বাইরে যাওয়া বা পাড়াতে একটু বের হওয়া বা এগুলো কি আপনি মানে করতে পারেন? আপনার কি সেই সময়টা হয়? হ্যাঁ, সব আছে, সব করি। পাড়াতে গল্প করতে যাই, বন্ধুদের সাথে চা খেতে যাই, সবটাই করি। নিজের জন্য সময় বার করতে হয়, সবটাই যতটুকু সম্ভব। মানে আমি গান বাজনা করি বলে আর আমি কিছু করি না, আমি সমাজের বাইরে চলে গেলাম, তা তো হবে না, সবটাই মেনটেন করতে হয়। আমরা তো স্যার গান বাজনা এমন একটা বিশাল জায়গা, সেটার মানে কিছু জানি না বা বুঝি না, কিন্তু একটা জিনিস আমি আমার ছোটবেলা থেকেই ছিল
ইনস্ট্রুমেন্ট কেনার একটা মানে মানুষের থেকে হ্যাঁ, ধার দিয়ে আমি খবর পেয়েছি তোমার কাছে প্রচুর ইনস্ট্রুমেন্ট আছে, না। সেগুলো আমি একটু দেখবো কি কি আছে। হ্যাঁ, মানুষের কাছ থেকে ধার নিয়ে যখন আমি প্রথাগতভাবে ইনকাম শুরু করিনি, কিন্তু একটা ধার নিয়ে ইন্টারেস্টে নিয়ে টাকা নিয়ে শুরু কিনে নিতাম। তো একটা একটা করে কেনার পরে সবাই বলতো লোক ছেলেটা একদম পাগল, সব শেষ। এই যে স্টুডিওটা গড়া, এইটাও স্যার একদম ওয়ান কাইন্ড অফ পাগলতা, মানে পাগলপন থেকেই তৈরি করা। তো আর এটাকে যে স্যার কিভাবে ভালোবাসি বা কতটা মানে শান্তি পাওয়া যায় এখানে, সেটা আমি হয়তো বা ডিরেক্টলি আমার যদি প্রফেশন বলি, সেটা আমার শিক্ষকতা, সেটা ক্লাস 6 to 12 আমরা পড়িয়ে থাকি। কিন্তু এই যে গান বাজনার জায়গাটা যে সেটা কতটা রিলিফের জায়গা, সেটা আমি ইয়াং জেনারেশন বুঝতে পারে। কিন্তু মানে আমার মনে হয় স্যার যেটা বললেন, আমাদের তথাকথিত যে আমাদের শিক্ষিত সমাজের আমরা অভিভাবকরা কতটা আমরা বুঝতে পারি, সেটা আমরা আমার একটু সন্দেহ তৈরি হয় আর কি, যে কিছু একটা হলেই যে গানের অনুষ্ঠান আমরা এখন বন্ধই করে দেবো, থাক মাধ্যমিক দেবে, এরকম একটা ভাব। তো অনেক সময় আমি একটা প্রোগ্রাম করতে গেলেও ভাবি যে সেটা কি হবে, কি না করা যায় কি না যায়। কিন্তু আমি যখন একটার পর একটা ইনস্ট্রুমেন্ট কিনি, সেটা যে কেউ না দেখুক, আমি অনেক দিন ধরে যখনই ওই দিন আমাদের এখানে বসে রিহার্সাল হচ্ছিল, তা আমার হাতটা বারবার স্যার প্রসঞ্জিতের বায়াটার দিকে চলে যাচ্ছিল। মানে এমনিতেই ওর বায়াটার মধ্যে একটু কাজ টাজ আছে, তো চলে যাচ্ছিল, প্রসঞ্জিতের বায়াটার দিকে নজর যাচ্ছিল। আমার সবাই বলছে যে না তোমার বায়াটার সাউন্ডটা তো ভালো। আমি বললাম না, দেখতে তো ওরটা সুন্দর। তো এরকমের আকর্ষণ স্যার আমার সব সময়, মানে আমি বুঝি না, মানে কোনো দোকানে গেলে আমি শুধু টাউনে গেলাম তো স্যার, এই মিউজিকের দোকানগুলি আমার একবার মানে যেতেই হয়, মানে এমনিতেই যেতে হয়, যাবই। এটা একটা ভালো নেশা, তো এটা আমাদের সবার জন্য খুব কাজে লাগবে। মানে পরের জেনারেশন অনেক রেয়ার ইনস্ট্রুমেন্ট যেগুলো ও সম্বন্ধে ওদের কোনো ধ্যান ধারণা নেই, সেগুলো চাক্ষুষ করতে পারবে, এসে দেখতে পারবে। তো এটা পরবর্তী সময়ে গ্যালারি করে যদি রাখা যায়, আমার মনে হয় খুব ভালো হয়। আর প্রসঙ্গত বলি, এই প্রতি সপ্তাহে একদিন মানে সোমবার দিন এই স্টুডিও থেকে ভালোবাসি তাই এই নামে একটা গানের অনুষ্ঠান যায়। রাজ্যের প্রচুর শিল্পী, এখন অব্দি অনেক এপিসোড হয়েছে, কয়েক বছর ধরে চলছে এটা, মানে 200-র কাছাকাছি এপিসোড হয়ে গেছে, 200-র কাছাকাছি এপিসোড প্রতি সপ্তাহে একদিন সোমবার রাত 8টা থেকে। রাজ্যের এমন কোনো শিল্পী নেই এখন এই স্টুডিওতে এসে লাইভ, ফেসবুক লাইভ উইথ ইনস্ট্রুমেন্ট হয়ে থাকে। এটা ওর ভালোবাসি তাই, মানে এই নামটাই এর জন্য দেওয়া, যথার্থ নাম। এটা আমার দেওয়ার নাম ঠিকই, কিন্তু ওদের ভাবনাটাকে এটার মধ্যে রিফ্লেক্ট করানো, কেননা ওরা এই ভালোবাসার থেকেই অনুষ্ঠানটা করে। মানে যেই রুটিন ওদের থাকে, মানে আমরা আমাদেরকে অনেক ব্যস্ত বলি, কিন্তু সত্যি ওদেরকে দেখে মানে অবাক হই যে ওরা টাইমটাকে কিভাবে ইউজ করে আর কি। সারাদিন স্টুডেন্ট নিয়ে থাকে, বোথ অফ দেম, গুরুজি দুজনেই। এই শিডিউলের ফাঁকে এটা নাকি মানে ওদের মানে একটা রিফ্রেশ হওয়ার, এইটা হচ্ছে ওদের কাছে সব ক্লান্তি, একদম ঠিক, সব হ্যাঁ, দুঃখ কষ্ট ঠিক, ভুলে ঠিক। এইটাই এসে। আর বৃহস্পতিবার দিন, এটা খুব বেশি দিন হয়নি শুরু হয়েছে এই এডুটক অনুষ্ঠানটা, এটা হয় বৃহস্পতিবার দিন রাত 9টা থেকে। কালকে যখন স্যার আপনার সঙ্গে ফোনে কথা হচ্ছিল, আপনি আমার সুর শুনে বুঝতে পেরেছেন কিনা জানি না, একটা ওভার এক্সাইটমেন্ট ছিল কিন্তু আমার কথার মধ্যে, যে যারা আমার সঙ্গে ছিল তারা বললো কি মানে হঠাৎ করে এত এক্সাইটেড কেন এরকম। আমি বলছিলাম স্যার এই গুরুজির সঙ্গে কথা হলো, স্যার গুরুজি কি বললো, মানে এই যে একটা এক্সাইটমেন্ট। আর কালকে রাত্রি থেকে মানে একটা মানে হয় না খুব একটা আনন্দের হলে ঘুম আসে না। আমি এমনিতেই একটু দেরি হয় ঘুমাতে, কিন্তু কালকে আরও দেরি হয় ঘুমাতে, এটা কিন্তু আনন্দের দেরি আর কি। তো আর আজকে যে সকালবেলা আপনাকে আনতে যাব, আপনার আমি সামনাসামনি দেখব, প্রথম এক্সপ্রেশনটা কি হবে, প্রত্যেকটা স্টেপ আমি মাইন্ডের মধ্যে আসছে। তো সেই যে ফিলিংসটা স্যার, এটা মানে আমার যে এটার প্রতি একটা কি বলবো পাগলপন বলা যেতে পারে একটা, কিন্তু আমি মানে বোধহয় ত্রিতালটাও ঠিক করে বাজাতে পারি না স্যার, মানে এক গুণ লয়েও বাজাতে পারবো না, এটা বলছি আর কি, বরাবর লয়েও বাজাতে পারবো না।
কিন্তু তবু সবাই বলে এত যদি ভালোবাসা থাকে তাহলে একটা ইনস্ট্রুমেন্ট তো ভালো করে বাজাও, কিন্তু এটা পারি না, হয়তো বা আলাদা ব্যাপার। তুমি যেটা পারো সেটা অনেকেই পারবে না, না, এটা আলাদা, মানে কোনোভাবেই পারবে না। আমার মনে হয় আমরা অনুষ্ঠানটাকে একটু মানে একটু যদি আর কিছু তোমাদের কথা থাকে গুরুজির সাথে সেটা বলতে পারো, অনুষ্ঠানটা একটু লম্বা না করে আর ধীরে ধীরে। ঠিক ঠিক ঠিক। তো স্যার আপনি বলেছিলেন বল পড়ে শোনাবেন, অনুষ্ঠানের শেষে বলেছিলেন, তাহলে কি অনুষ্ঠান শেষ হচ্ছে? না, ওর আগে স্যার আমরা এমনিতেই মানে এই গুরুজির কাছে একটা কিছু জানার, যে গুরুজি এই দুর্গাপুজোর সময় কি মানে কলকাতায় ঘোরা হবে বা ফ্যামিলিকে নিয়ে? আমি একদম বেরোই না পুজোর সময়, কারণ এত ভিড়ে সম্ভব নয়। আমার বাড়ির নিচে আমার পাড়ায় পুজো হয়, সেখানে বন্ধুদের সাথে বসে গল্প খাওয়া দাওয়া হয়, আর একটু টুকটাক ধারে কাছে গেলাম, ব্যাস, এর বাইরে আর কিছু না। স্যার কিছু জানার গুরুজির কাছে জানতে চাই, আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার, আমি আসলে একটু মাটন খেতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, আপনার ফেভারিট ইনডোর অ্যাক্টিভিটি কি? বাড়িতে বসে রেয়াজ করা। অবভিয়াসলি এটার আমরা উত্তর জানি। তাহলে ফেভারিট আউটডোর? গাড়ি ড্রাইভ করা। বাহ। জীবনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কোন ইয়ারে হয়েছিল আপনার? দেখো, ওইভাবে তো আমার মনে হয় যে প্রত্যেকটা অ্যাচিভমেন্ট তোমাকে না একটা একটা করে ধাপ এগিয়ে দেয়। তো সেই দিক থেকে দেখতে গেলে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পাওয়াটা অবশ্যই। গুরুজি আমার মনে হয় টপ গ্রেড পাওয়াটাও একটা অ্যাচিভমেন্টের মধ্যে। ঠিক আছে, ওটা যখন পেয়েছি তখন অনেকটা ম্যাচুরিটি এসছে, সেই এক্সাইটমেন্টটা আর অতটা কাজ করে না। যদি আপনি টাইম মেশিন পেয়ে যান তাহলে কোন সময়ে যেতে চাইবেন? কোথায়? এটা তো আপনার উপর। অতীতে মানে আপনি কি পাস্টে যেতে চাইবেন বা ফিউচার? না, আমি পেছন দিকে যেতে চাইবো, যেখানে আমি আবার থেকে যদি 12-14 ঘন্টা রেয়াজ করতে পারতাম। বাহ। দেশের যদি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে কি করতে চাইবেন? প্রথম কথা হচ্ছে আমি হব না, কারণ আমি যে সাবজেক্টটা নিয়ে আছি সেইটাই সামলাতে পারছি না। আমি 140 কোটি লোকের কি করে কি করব। আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে যদি একটু মানে এখানে এসে আমার মনে হচ্ছে না যে আমি কোনো স্টুডিওতে এসেছি বা আমি কোনো একটা টক শোতে আছি। জাস্ট একটা বাড়ির মতন বসে আছি, গল্প করছি তোমাদের সাথে, ভালো লাগছে, মনের কথা তোমরাও বলছো আমরাও বলছি, এইভাবে চলছে। তো এবারে আজকের অনুষ্ঠান গুরুজি বলেছিলেন বল পড়ে শোনাবেন, তো এখন আমরা ওনার মুখে শুনবো। আমি বড় গুরুজির কাছে শেখা একটা কম্পোজিশন 3 তালে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। ধিন দিন না না ধিন দিন না না তিন দিন না থেকে ধিন দিন না ধা থেকে দিন না না ধিন দিন না না তিন দিন না থেকে ধিন দিন না তকিট ধা তা কিট ধা তা কিট ধা গড় না গতে গ্রান না গতে গড় গতে গড় দা দিন না কে গেতা তর গতে গতে ধা তে কে গে না না কে কে তকিট তকিট ধা তে কে তে কে গিন তুন তা ধা কা দিন না দিন দিন না তিন না ধিন দিন না ধা তে দিন না দিন দিন না তিন না ধিন দিন না ধা তে দিন না দিন দিন না তিন না দিন দিন না ধা। বাহ। এরকম যদি স্যার আমরা শুধু বল পড়া নিয়ে একটা অনুষ্ঠান করি তাহলেও আমরা, হ্যাঁ, বল পড়াটা আমার মনে হয় যে তবলার 50% পার্ট। মানে তুমি তবলাটা বাজাচ্ছ কি, কোন তবলাটা বাজাচ্ছ, যেটা তুমি ফিল করেছো, তোমার ভেতরে যে অনুভূতিটা, সেইটাই তুমি তোমার যন্ত্রের মাধ্যমে লোকের কাছে পৌঁছে দিচ্ছ। গুরুজি এটার কন্টিনিউশনে যদি 2-3টা ওই যে একই বল আপনি মঞ্চে করেছিলেন সেদিন, যে ত্রিতালের যে কোনো জায়গা থেকে শুরু করে ফিনিশটা হচ্ছিল সমেত, প্লিজ গুরুজি 2-3টা একটু একই বল যে কোনো জায়গা থেকে শুরু হচ্ছিল, দারুণ ভাবে সময় আসছিল। মানে ধরো যদি নগমাটা এরম বাজে, দিন দিন না থেকে দিন দিন না ধার দিন না না দিন দিন না না তিন দিন না থেকে দিন দিন না ধা, তো আমরা ছোটবেলায় যেটা শিখেছি, ধরো দিন দিন তেটে তেটে কেটে তেটে কেটে তাকে ধা না ধা, এইটাকে জায়গা চেঞ্জ করে করে কি করে করা যায়।
तिन तिन ना तक दिन दिन ना दाड़ दिन ना दा दिन दिन ना तिन तिन ना तक दिन दिन ना दा तक दिन ना दा दिन दिन ना तिन तिन ना तक दिन 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 तक 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 दिन तक दान दा तक तक दिन दाड़ दा तक तक दिन दाड़ दा तक तक दिन दा এটা সোম থেকে সোম যেরকম আমরা ছোটবেলায় শিখেছি একে এবারে জায়গা চেঞ্জ করে তুমি যেখান থেকে বলবে সেখান থেকে আমি উঠবো মানে তুমি একটা আচ্ছা दा तक दिन ना दा दिन दिन ना तिन तिन ना दिन दिन तक 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 दिन तक दान दा तक तक दिन दा 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 तक तक दिन दा 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 तक तक दिन दा 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 दिन ना दिन दिन ना दिन दिन तक तक दिन तक दान दा तक तक दिन दा 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 दिन ना दिन दिन तक तक दिन तक दान दा तक तक दिन दा दा दिन दा दा दिन दा दा दिन ना दिन दिन ना ना तक दिन दिन ना दा तक दिन ना दिन दिन तक तक दिन तक दान दा तक तक दिन 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 বাহ, বাহ, যে কোনো মাত্রা থেকে ওই বুলটাকেই বাজানো একদম, সম্ভব। একদম। আমরা যেখান একটা থেকে। জিনিস শিখেছিলাম সেইটা একটু বলি এটা বড় গুরুজি পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষজির কম্পোজিশন তো নগেনের গিন্নির দাঁত কনকন এটা খুব বিখ্যাত কম্পোজিশন ধা থেকে দিন না ধা দিন দিন না না তিন তিন না থেকে দিন দিন না নগেনের গিন্নির দাঁত কনকন মাটি টন টন মাথা করে ঘন ঘন কত্তাকে ঠোকে ঘাটানাকে মরকট গন্ডা গন্ডা কোকা কুকু দেনতলি তেনে ডুকু ডুকু দিন রাত নাক ডাকা টেকে টাকা করি নেই ডাক্তার ডাকা নেই মুড়ি কেটে কেটে দুধ দুধ দেড়ে মদ্দন গদ্দন ধরে গোটা দুই তিন ধাঁই ধাঁই দে দেড়ে মদ্দন গদ্দন ধরে গোটা দুই তিন ধাঁই ধাঁই দে দেড়ে মদ্দন গদ্দন ধরে গোটা দুই তিন ধাঁই ধাঁই দে বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। মানে এইগুলি যে বলতে থাকলে মানে অডিয়েন্স কি বলবো, মানে ফুল অডিয়েন্স এমনি বসে থাকবে স্যার। স্যার আপনার ইয়ে দিয়ে আজকে মানে আমরা কনক্লুড করতে চেষ্টা করবো আর কি স্যার। আমরা এই স্টুডিওতে গুরুজিকে পেয়েছি, এটার জন্য আমরা মানে আইআইএনএস কৃতজ্ঞ থাকবো। আর একদম স্যার। কথা আমরা আইআইএনএস এর আমন্ত্রণে গুরুজি এসছেন আজকের দিনে। আইআইএনএস নিশ্চয়ই যথেষ্ট খুশি, এটা তোমাদেরকে দেখে খুশি, বোঝা যাচ্ছে। খুশিটা আর বলে আমার প্রকাশ জন্য করা যাবে না আমার স্যার। জন্য পাওনা, আমি গুরুজির পাশে বসে এই সময়টা 1 ঘন্টা সময় কাটাতে পারলাম। ঠিক। খুব ভালো লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের আইএনএস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আপনার আশীর্বাদ রাখবেন। নমস্কার। সর্বশেষ স্যার একটা অনুরোধ থাকবে, যে অনুষ্ঠান আমরা গত দুদিন আগে দেখলাম রবীন্দ্র ভবন, সেটা আমাদের ইচ্ছে থাকবে আপনার আশীর্বাদে যাতে প্রতি সময়ই প্রতি বছরই আমরা করতে পারি এবং দেখতে পারি এই ধরনের একটা সেটার একটা অনুষ্ঠান। চেষ্টা আমরা অবশ্যই করব, কথাও দিয়েছি যে যাতে প্রতি বছর এটা করা যায়। হয়তো সময়টা একটু আমরা চেঞ্জ করব, এই সময়টা করব না, কারণ বর্তমান সময়ে সারা দেশে সারা পৃথিবীতেই এই সময়টা খুব বর্ষাকালীন যা যা দুর্যোগ হয় এইগুলো হচ্ছে, তো সেইটাকে আমরা একটু ভাবনা চিন্তা করে টাইমটা শিফট করব, হয়তো কিন্তু করব, হবেই। ধন্যবাদ গুরুজি। তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি গুরুজিকে আর স্যার আপনাকে।